আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অমিত বাগচি। আজকে আপনাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সেকেন্ড ক্লাস বা সেকেন্ড লেকচার নিয়ে চলে আসছি এবং এটাই হবে শেষ লেকচার। তো গত ক্লাসে এমনিতেই ডিউরেশন বেশি হয়ে যাওয়ার কারণে মানে আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে ক্লিনিক্যালগুলো এই নর্মাল পড়াশোনার পাশাপাশি পড়ায় দেওয়া যাবে না। সেজন্যে গত ক্লাসে আসলে আমি ইচ্ছা করেই আর ক্লিনিক্যালগুলো মানে মেইন পড়ার পাশাপাশি অ্যাড করি নাই, ঠিক আছে? তো আমি আসলে চেষ্টা করি যে একটা কনসেপ্ট পড়ানোর পরে সেটার ক্লিনিক্যালটা পড়াই দিতে, যাতে আমার মনে হয় স্টুডেন্টদের একটু মনে থাকবে। যাই হোক, আজকে আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস পড়ানোর পাশাপাশি সেটার ক্লিনিক্যাল সম্বন্ধে বলতে, ঠিক আছে? ওকে। তো আমরা দুইটা কোশ্চেন দিয়ে শুরু করতেছি। একটা হচ্ছে, কোনো ফিমেলের যদি ওভারি নন ফাংশনাল থাকে অথবা অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে? আবার কারো যদি গ্র্যানুলোসা টিউমার থাকে তাহলে কি হবে? ঠিক আছে, এই দুইটা কোশ্চেন। ফার্স্টে আমরা প্রথম কোশ্চেন নিয়ে যদি একটু কথা বলি, ফার্স্টে হচ্ছে কি, ওভারি নাই অথবা ওভারি হচ্ছে নন ফাংশনাল। আচ্ছা, ওভারি থেকে কি আসে? ওভারি থেকে আসে ইস্ট্রোজেন প্রজেস্টেরন। এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কারণে ফিমেল যে ক্যারেক্টারিস্টিক্স সেই সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স সহ মানে এভরিথিং ডেভেলপ করে মেইনলি এগুলোর জন্য, ঠিক আছে? এখন কোনো কারণে যদি এরকম হয় যে ওভারিয়ান সিক্রেশন নাই, মানে ওভারি যেহেতু নন ফাংশনাল, তার মানে কি ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসতেছে না, ঠিক আছে? তখন কি দেখা যাবে যে এই যে ইস্ট্রোজেন কি করতো, বিভিন্ন জায়গায় ফ্যাট ডিপোজিশন করতো, প্রোটিন ডিপোজিশন করতো, অর্গান বড় করতে হেল্প করতো, বিশেষ করে ব্রেস্ট বড় করা, তারপরে হচ্ছে ইউটেরাস বা আদার্স যে অর্গানগুলা এদেরকে বড় করতে হেল্প করতো। তাহলে কি হবে? এগুলো বড় হবে না। ফার্স্ট অফ অল কি হবে, এরা হচ্ছে ইনফ্যান্টাইলের মতো থেকে যাবে, বাচ্চাদের মতো থেকে যাবে, ঠিক আছে? মানে পিউবার্টির আগে যেরকম ছিল অর্গানগুলো সেরকমই থাকবে। সেকেন্ড কথা হচ্ছে, সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স এরা দেখা যাবে না এদের। কারণ কি, এরা মেইনলি কিভাবে তৈরি হতো বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখা যাওয়ার মেইন কারণই ছিল হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরন নেই, সেহেতু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখা যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তারপরে বোনসের মধ্যেও ইস্ট্রোজেনের একটা বিশেষ প্রভাব ছিল কি, যে ইস্ট্রোজেন বোনসের অস্টিওক্লাস্টিক যে অ্যাক্টিভিটি সেটাকে কমায় দিত এবং বোনসের ইউনাইট হইতে হেল্প করতো। তার মানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি এখন কি হবে, বেশি হবে। প্রবলেমটা বা যে ফিচারটা ডেভেলপ করবে সেটা হচ্ছে কি, যে অনেকের অস্টিওপোরোটিক অ্যাক্টিভিটি বেশি হবে, পাশাপাশি দেখা যাবে কি, যে বোনসটা হইতেছে কি লং, ঠিক আছে? বোনসটা হইতেছে কি লং। আচ্ছা, এখন সেমভাবে আমি যদি বলি গ্র্যানুলোসা যদি টিউমার হয় তখন কি হবে? তখন হচ্ছে দেখা যাবে কি, যে ইস্ট্রোজেনের পরিমাণ বেশি চলে আসবে, তাই তো? ইস্ট্রোজেনের পরিমাণ বেশি চলে আসবে। তাহলে ইস্ট্রোজেন যদি বেশি আসে তাহলে কি করবে? ইস্ট্রোজেন কি করতো? বিভিন্ন অর্গানকে বড় করতে হেল্প করতো, ঠিক আছে? তাহলে দেখা যাবে কি, যেমন ইউটেরাস, ইউটেরাসের কি হবে? হাইপারট্রফি হবে, হাইপারট্রফি হবে, ঠিক আছে? আবার দেখা যাবে কি, বিভিন্ন সময় এই ইস্ট্রোজেন বেশি থাকার কারণে বোনস তাড়াতাড়ি ইউনাইট করে ফেলতেছে, ঠিক আছে? ব্রেস্ট নর্মালের থেকে কিছুটা বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? এবং এটা কখনো কখনো ইরেগুলার ব্লিডিংয়ের ইরেগুলার ব্লিডিংও করতে পারে, ঠিক আছে? ইরেগুলার ব্লিডিংও করতে পারে। সাধারণত গ্র্যানুলোসা সেল টিউমার দেখা যায় হচ্ছে মেনোপজের পরে, ঠিক আছে? যেহেতু মেনোপজের পরে, তার মানে তখন যদি ইরেগুলার ব্লিডিং হয় সেটা প্যাথোলজিকে ইন্ডিকেট করে, ঠিক আছে? বা কোনো একটা অ্যাবনর্মালিটিকে ইন্ডিকেট করে। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে কিছু কথা বলেছিলাম, আজকে আমি দুই একটা এক্সট্রা কথা বলি। যে মেনস্ট্রুয়াল সাইকেল তো নর্মালি হয়, এখন যদি এরকম হয় যে মেনস্ট্রুয়াল সাইকেল নর্মাল যে ফ্রিকোয়েন্সিতে হয়, মানে ধরা গেল 28 দিন পর পর বা সর্বোচ্চ 35 দিন পর পর, দেখা গেল কি, যে 35 দিনের বেশি সময় ধরে হইতেছে, ঠিক আছে? যে সাইকেলটা 35 দিনের বেশি সময় ধরে হইতেছে, ঠিক আছে? তার মানে তখন কি হবে? তখন হচ্ছে এর ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। মানে কি, ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। মানে আগে যদি 2 মাসে আহ, এক দুইবার হতো, সেটা এখন 2 মাসে এখন দুইবার কমপ্লিট হবে না, মানে একবার হবে, আরেকবার মানে শেষের দিকে যাইতেছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? মানে অনেক সময় লাগবে ওই সেম পরিমাণ আহ, ইয়ে হইতে, মেনস্ট্রুয়াল সাইকেল চলতে। আচ্ছা, আরেকটা কথা সাথে আমি বলি, যদি এমন হয় যে ব্লিডিং হচ্ছে কম, ঠিক আছে, অল্প পরিমাণ ব্লিডিং, তাহলে অল্প পরিমাণ ব্লিডিং যদি হয় সেটাকে বলা হয় হচ্ছে হাইপোমেনোরিয়া। কি? হাইপোমেনোরিয়া। আচ্ছা, এখন যদি ফ্রিকোয়েন্সি কমে যায় তখন সেটাকে কি বলবো?
তখন সেটাকে বলবো, যেহেতু হাইপো মানে কম, তার মানে ব্লিডিং কমে গেছে, তাহলে এখন তো আর হাইপো বলতে পারতেছি না এখানে। এখন তো তখন আমরা বলবো অলিগো মেনোরিয়া। অলিগো মেনোরিয়া। অলিগো শব্দের অর্থ হচ্ছে কি কম, যেমন আমরা অলিগো ইউরিয়া সম্বন্ধে জানি। ঠিক আছে, তার মানে হচ্ছে এর ফ্রিকোয়েন্সিটা কমে যাওয়া। আচ্ছা, এখন যদি এমন হয় যে একদমই মেনস্ট্রুয়াল সাইকেল চলতেছে না, নাই, তখন সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে অ্যামেনোরিয়া। এ মানে কি? না। ঠিক আছে, তাহলে অ্যামেনোরিয়া। এখন অ্যামেনোরিয়া কেমন হইতে পারে? যে বাচ্চাটা প্রথম দিক থেকে মানে জন্মের পর থেকে কোনো সময়ই আর মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে দিয়ে যায় নাই, তখন সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে প্রাইমারি অ্যামেনোরিয়া। ঠিক আছে। আচ্ছা, আর এমন যদি হয় যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে গেছিল আগে কিন্তু হঠাৎ করে স্টপ হয়ে গেছে, তখন সেটাকে বলা হবে কি? তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে কি হইতেছে? যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেল চলতেছে না, মানে কি হরমোনে কোনো একটা প্রবলেম থাকতে পারে, তো এদের ক্ষেত্রে দেখা যায় কি যে ব্রেস্ট ছোট থাকতে পারে। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া কখন দেখা যায়? মেইনলি প্রেগনেন্সির সময় কি হয়? প্রেগনেন্সির সময় মেনস্ট্রুয়াল সাইকেল চলে না। ঠিক আছে, তাহলে প্রেগনেন্সিতে সেকেন্ডারি অ্যামেনোরিয়া দেখা যায়। ঠিক আছে, ওকে। এখন যদি এই যে অল্প ব্লিডিং হতো তার ঠিক উল্টাটা হয়, যে কি আগে যেরকম অল্প ব্লাড বের হইতো মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে বা মেনস্ট্রুয়েশনে, এখন যদি অধিক ব্লাড বের হয়, বেশি ব্লাড বের হলে তখন সেটাকে আমরা বলবো মেনোরেজিয়া। মেনোর মেনোরেজিয়া। ঠিক আছে, ওকে। আবার কখনো কখনো দেখা যায় কি যে মেনস্ট্রুয়েশনের সময় পেইন দেখা যায় বা পেইন হয় কেন? প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণটা বেড়ে যায় ইউটেরাসের মধ্যে। এই ইনক্রিজড অ্যামাউন্ট অফ প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে কি হয়? মেনস্ট্রুয়েশনটা পেইনফুল হয়। ঠিক আছে, এই পেইনের কারণে তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলা হয় ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া। তাহলে ডিসমেনোরিয়াতে যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে যাইতেছে যার কারণে পেইন দেখা যাইতেছে, তাহলে আমরা যদি ট্রিটমেন্ট করতে যাই, এই ট্রিটমেন্টে কি ইউজ করব? যে যেগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে, সেই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের ইনহিবিটর ইউজ করব। ঠিক আছে, যাতে এই পেইন না থাকে। ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তো এখন আমরা একটু মেনোপজ নিয়ে কথা বলি। ঠিক আছে, একটু মেনোপজ নিয়ে কথা বলি। মেনোপজটা কি? বা মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টপ হয়ে যাওয়া। তো আমরা কি দেখছি যে নর্মালি মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে আমাদের হাইপোথ্যালামাস, আমাদের লিম্বিক সিস্টেম, পিটুইটারি, ঠিক আছে, ওতপ্রোতভাবে জড়িত। লিম্বিক সিস্টেমে যখন ম্যাচুরেশন প্রসেসটা শুরু হয়, দেখা যায় কি যে এই ম্যাচুরেশন প্রসেসের কারণে 8 বছর বয়স থেকে অনেকের ক্ষেত্রে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটা রিলিজ হওয়া শুরু করে, এবং এই মাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং দেখা যায় কি যে ধীরে ধীরে এই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনের মাত্রাটা প্রায় 11 বছর থেকে 16 বছর বয়সের মধ্যে যথেষ্ট বেড়ে যায়, যেটার কারণে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। ঠিক আছে, মানে 11 থেকে 16 বছর বয়সে অনেকের মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়। অ্যাভারেজ হিসেবে এটাকে ধরা হয় হচ্ছে 13 বছর। ঠিক আছে, ওকে। তো এই যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন সেটা কি করে? সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনকে বের করতে হেল্প করে। তো প্রথম কয়েকটা মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে দেখা যায় কি যে এলএইচ সার্চটা ঠিকমতো হতে পারতেছে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এলএইচ সার্চ যদি ঠিকমতো না হয় তাহলে কি হবে? তাহলে ওভুলেশন হবে না। ঠিক আছে, ওভুলেশন না হলে কি হবে? ওভুলেশন না হলে কর্পাস লুটিয়ামও ফর্মেশন হচ্ছে না। আচ্ছা, তাহলে এই যে প্রথম কয়েকটা সাইকেল দেখা যায় ফিমেলের, প্রথম কয়েকটা মেনস্ট্রুয়াল সাইকেলে ওভুলেশন যে হয় না, এটাকে বলা হয় অ্যানোভুলেটরি সাইকেল। অ্যানোভুলেটরি সাইকেল। ঠিক আছে, আচ্ছা। আর কর্পাস লুটিয়াম যেহেতু ফর্ম হইতেছে না, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি প্রোজেস্টেরনের মাত্রাটাও কম, বা প্রোজেস্টেরন নাই। তাহলে প্রোজেস্টেরন যখন থাকবে না, তখন সাধারণভাবেই দেখা যায় কি যে সাইকেল একটা চেঞ্জ আসে এবং সাইকেলটা আর দীর্ঘস্থায়ী হয় না, তখন সাইকেলটা শর্ট এন্ড হয়ে যায়। ঠিক আছে, কিন্তু রিদমটা কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে, কারণ কি ওই এস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন বাড়বে তখন ফলিকল স্টিমুলেটিং হরমোন আসবে না, যখন আবার তারা কমে যাবে তখন আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন আসবে, আবার তাদের পরিমাণ বাড়বে। ঠিক আছে, এইভাবে একটা সাইকেল চলতে থাকবে। ওকে। আচ্ছা, তো এই যে ঘটনাটা যখন প্রথম মেনস্ট্রুয়াল সাইকেলটা হয় ফিমেলে, যেটাকে বলা হয় মেনার্কি, আর প্রথম যে ব্রেস্ট ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে পিউবার্টির ফার্স্ট সাইন হিসেবে ধরা হয়, সেটাকে বলা হয় থ্যালার্কি বা থ্যালার্চি। ঠিক আছে, ওকে। তো দেখা যায় যে ফার্স্ট কয়েকটা সাইকেল অ্যানোভুলেটরি থাকে, আবার ফিমেল যখন মেনোপজের দিকে যায়, মানে কি যখন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলটা পজ হয়ে যায়, শেষ, মানে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলে না, হয় না, তখন সেটাকে বলা হয় মেনোপজ। ঠিক আছে, তাহলে তখন দেখা যায় তখনও সেম ঘটনা, তখনই অ্যানোভুলেটরি সাইকেল দেখা যায়, মানে শেষের কয়েকটা,
শেষের কয়েকটা সাইকেল, ঠিক আছে? এক্ষেত্রেও এই একই কথা, এল রিসার্চটা ঠিক মতো হতে পারতেছে না। আশা করি বোঝা গেছে। এখন আমরা বুঝবো কিভাবে যে কখন অ্যানোভুলেটরি কখন ওভুলেটরি? এই যে প্রজেস্টেরন আমরা বলছিলাম, এই প্রজেস্টেরন লিভারে মেটাবোলাইজ হয়ে কি তৈরি করে? প্রেগনানেডিয়ল। আশা করি প্রিভিয়াস ক্লাসে আমরা যে কথা বলছিলাম মনে আছে, সেটা কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে প্রেগনানেডিয়ল। তো এই যে প্রেগনানেডিয়ল, তার প্রায় 10% আসে হচ্ছে কিডনির মধ্যে দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? তো দেখা যাবে ইউরিনের মধ্যে যদি প্রেগনানেডিয়লের মাত্রাটা কম থাকে, তখন সেটা বোঝা যাবে কি যে প্রজেস্টেরনের মাত্রাটা কম ছিল, এবং এর মাধ্যমে আমরা ডায়াগনোজ করতে পারি যে না, তার সাইকেলটা হচ্ছে অ্যানোভুলেটরি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ওকে, এই ছিল হচ্ছে ফার্স্টের সাইকেল নিয়ে কিছু কথাবার্তা। এখন কথা হচ্ছে মেনোপজ। মেনোপজের ক্ষেত্রে কি হইতেছে? আস্তে আস্তে সিজেশন হয়ে যাইতেছে, তারপরে কি হবে না, আর মেনস্ট্রুয়েশন হবে না। তো দেখা যায়, আমি এগুলো মুছে দিচ্ছি। তো দেখা যায় মোটামুটি 45 বছর বয়সে ফিমেলের ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা প্রাইমোর্ডিয়াল ফলিকল কি হয়ে থাকে? ওভারিতে দেখা যায়, এবং যেগুলো পরবর্তীতে ধীরে ধীরে অ্যাট্রিসিয়া হয়ে যায়, ঠিক আছে? তো যেহেতু প্রাইমোর্ডিয়াল ফলিকলের পরিমাণটা কমে যাইতেছে, তো এফএসএইচ আসলে কি হবে? এফএসএইচ আসলে ইস্ট্রোজেন লেভেলটাকে বাড়াইতো, কিন্তু এখানে যেহেতু ফলিকলের মাত্রাটাই কম, সেটা কি করবে? ইস্ট্রোজেনকে অতটা বাড়াইতে পারবে না, মানে ইস্ট্রোজেনের লেভেলটা থাকবে কম। যখন ইস্ট্রোজেন কম থাকবে, তখন কি করে? ইস্ট্রোজেন কি করে? হাইপোথ্যালামাসকে টেম্পারেচারের প্রতি অনেক বেশি সেন্সিটিভ করে ফেলে। কি করে? হাইপোথ্যালামাসকে টেম্পারেচারের প্রতি একটু বেশি সেন্সিটিভ করে ফেলে, ঠিক আছে? মানে অল্প টেম্পারেচারকেও বেশি বলে মনে হয়, যার কারণে ফিমেলের কি দেখা যায়? হট ফ্লাশ দেখা যায়। হট ফ্লাশ দেখা যায় মানে কি, গরম অনুভূত হয় বেশি, ঠিক আছে? আবার ইস্ট্রোজেন কি করতো? ভ্যাজাইনাল যে কিউবয়েডাল সেল ছিল তাকে স্ট্র্যাটিফাইড করতো, যাতে ইন্টারকোর্সে পেইন ফিল হতো না, ঠিক আছে? পাশাপাশি এটা ইনফেকশনকেও প্রিভেন্ট করতে হেল্প করতো, ঠিক আছে? তো এই ইস্ট্রোজেনটা তখন কি করতে পারবে না? এই কাজটা করতে পারবে না, এবং ভ্যাজাইনাল সেল প্রলিফারেশন হইতে পারতেছে না, তখন ভ্যাজাইনা হবে ছোট, ঠিক আছে? পাশাপাশি কি হবে? পাশাপাশি ভ্যাজাইনাতে ড্রাইনেস দেখা যাবে, ভ্যাজাইনাল ড্রাইনেস, ঠিক আছে? আবার এটা হচ্ছে, যেহেতু ব্রেস্টকে বড় করতো ইস্ট্রোজেন, এখন সেই ফ্যাট ডিপোজিশন হতে পারতেছে না, যে কারণে ব্রেস্ট অ্যাট্রফি হবে। কি হবে? ব্রেস্ট অ্যাট্রফি হবে। আচ্ছা, এই ইস্ট্রোজেন লেভেল কম থাকার কারণে সেটা স্লিপ ডিস্টারবেন্স করতে পারে। স্লিপে ডিস্টার্ব করলে কি হবে? স্লিপ ডিস্টারবেন্স হলে সেটা ইরিটেশনে তৈরি করবে, ঠিক আছে? পাশাপাশি কি করবে? মনে হবে যে রিল্যাক্সড না, মানে তারা একটু বেশি পরিশ্রমী, ক্লান্ত, এরকম মনে হবে, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি ইস্ট্রোজেন কি করতো? অস্টিওক্লাস্টোজেনেসিস ইনহিবিটরি ফ্যাক্টর হিসেবে কাজ করতো, বা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমাতো। এখন তো সেটা করতে পারবে না, এর জন্য কি হবে? যে বোনসের ডেনসিটি কমে যাবে। বোনসের ক্ষেত্রে কি হবে? ডেনসিটি কম, ঠিক আছে? বা অস্টিওপোরোটিক অ্যাক্টিভিটি বেশি হবে। পাশাপাশি বোনসের যে মিনারেল যে নর্মাল থাকা, ম্যাট্রিক্স নর্মাল থাকা, সেটাও করতে পারবে না, ঠিক আছে? এই জন্য অস্টিওপোরোসিস দেখা দিতে পারে। পাশাপাশি সাইকোলজিক্যাল বিভিন্ন চেঞ্জ আসবে, যার কারণে দেখা যাবে যে অনেক সময় অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, ঠিক আছে? পাশাপাশি এমনও হতে পারে যে তার মনে হইতেছে তার শ্বাসকষ্ট হইতেছে বা এই ধরনের প্রবলেম হইতেছে, ঠিক আছে? ওকে, তো এগুলো কখন হয়? এগুলো হচ্ছে মেনোপজের সময় হয়, বা মেনোপজের পর থেকে হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যদি একটু দেখি আমরা যেগুলো পড়লাম সেগুলো, এই যে মেনোপজ, মেনোপজে কি হয়? মেনোপজে হচ্ছে হট ফ্লাশ হইতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে বোনস লস হইতেছে, স্কিন বা অন্যান্য এরিয়া ড্রাই হয়ে যাইতেছে, ঠিক আছে? তারপর ওয়েট গেইন হইতেছে, সেক্সুয়াল ডিসফাংশন হইতেছে, ঠিক আছে? দেখেন, ড্রাই কিন্তু অনেকগুলো জায়গায় ড্রাই হচ্ছে, স্কিন, তারপর হচ্ছে ড্রাই আই, মাউথ, ড্রাই ভ্যাজাইনা, ঠিক আছে? তারপরে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগতেছে। ওকে, আমরা হচ্ছে এখানে এইভাবে লিখে দিছি। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তো এখন আমরা একটু কথা বলি হচ্ছে ফিমেল স্টেরাইলিটি নিয়ে, যে একটা ফিমেল কখন স্টেরাইল হবে। আমি একটা কথা বলছিলাম যে মেল ইম্পোর্টেন্স হতে পারে যখন ইরেকটাইল ডিসফাংশন হয়, মেল পোটেন্সি তখন আর থাকে না, ঠিক আছে? আর ফিমেলের ক্ষেত্রে ইম্পোর্টেন্স হওয়ার কোনো সুযোগ নাই, ফিমেল স্টেরাইল হতে পারে। স্টেরাইল কখন হবে? যে নর্মালি কি হয়? নর্মালি হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখি, আচ্ছা এই চিত্রতেই দেখি, তো নর্মালি কি হয়? নর্মালি হচ্ছে ওভুলেশন হয়। ওভুলেশন হলে সেটা ধীরে ধীরে ওই ওভামটা এসে এখানে যখন ইমপ্লান্টেশন হয়, সেখান থেকে মানে বাচ্চা ডেভেলপ করতে শুরু করে। এখন যদি এমন হয়
যে এই যে ক্যাপসুলটা, এই ক্যাপসুলটা এত শক্ত যে এটা ভেঙে বের হইতে পারতেছে না, অথবা ওভুলেশনের সময় যে এলএই সার্চ বা আদার যে কজগুলো সেগুলো ঠিকমতো হইতে পারতেছে না, অথবা কি হয়েছে যে এইখানে ইনফেকশন হয়েছে কোথায়, ফেলোপিয়ান টিউবের ভেতরে, কিসের কারণে, গনোকক্কাসের কারণে, যেটাকে বলতেছি স্যালপিনজাইটিস, যার শেষে এই আইটিস আছে, এটার মানে হচ্ছে কোনো একটা ইনফ্লামেশন। ঠিক আছে, অথবা এরকমও হতে পারে যে ওভারিটা অ্যাবনর্মাল। ঠিক আছে, অথবা এরকম হতে পারে এন্ডোমেট্রিওসিস। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে পেলভিক ক্যাভিটিতে হতে পারে কি যে এন্ডোমেট্রিয়ামের যে টিস্যু, সেম পরিমাণ টিস্যু বা সেম টিস্যু পেলভিক ক্যাভিটিতে আছে। তো নর্মাল যে মেনস্ট্রুয়াল সাইকেল চলে, মেনস্ট্রুয়াল যে ব্লিডিং হয়, পেলভিক ক্যাভিটিতেও সেরকম ব্লিডিং হতে পারে। তো যখন পেলভিক ক্যাভিটিতে কি হইতেছে, ব্লিডিং হইতেছে, সেটা কি করতে পারে, সেটা হচ্ছে পেলভিক ক্যাভিটিতে ইরিটেশন করতে পারে। পাশাপাশি এই এন্ডোমেট্রিওসিস অনেক পরিমাণ যদি এমন হয় যে এন্ডোমেট্রিয়াম টিস্যু জমা হয়ে গেছে, তখন এগুলা এই জায়গাগুলোতে ডেপোজিট হয়ে কি করতে পারে, এগুলাকে অক্লুড করে দিতে পারে, আটকে দিতে পারে। ঠিক আছে, ওকে। পাশাপাশি এই যে মিউকাস অ্যাবনর্মাল সিক্রেশন হলে এদিক দিয়ে স্পার্ম যেতে পারবে না, তখন ফিমেল স্টেরাইল হবে। তাহলে এই প্রত্যেকটা কেজেই কি হইতে পারতেছে না, প্রত্যেকটা কেজেই হইতে পারতেছে না, যেটা সেটা হচ্ছে ফিমেল বাচ্চা নিতে পারতেছে না। তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে স্টেরাইলিটি। ঠিক আছে, আর এই যে একটা কথা বললাম, ওভুলেশন হইতেছে না, যদি ওভুলেশন না হয় বা ওভুলেশন ঠিকমতো হইতে না পারে, তাহলে আমরা কি বলছি যে প্রোজেস্টেরন আসবে না। প্রোজেস্টেরন না আসলে তো বাচ্চা নেওয়া বা কনসিভ করতে প্রবলেম হবে। ঠিক আছে, তখন অ্যানোভুলেটরি সাইকেল হবে। আর আমরা যেটা বলছিলাম, তখন এটা ডিটেক্ট করবো কিভাবে, এই প্রেগন্যান্ট এরিওলের মাত্রাটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা ট্রিটমেন্ট কিভাবে করব। হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন এর, এটা দেখতে অনেকটা কি এলএইচ এর মতো, কারণ কি এর একটা সাব ইউনিট এলএইচ এর একটা সাব ইউনিটের সাথে মিলে, যে আলফা সাব ইউনিটটা তার সাথে সিমিলার। এই জন্য এলএইচ এর যে রিসেপ্টর সেখানে গিয়ে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনটা স্টিমুলেট করতে পারে। তো আমরা কি করতে পারি, যদি হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনটা ইনজেকশন দিতে পারি বা কোনোভাবে হিউম্যান ফিমেল বডিতে পাঠাতে পারি, সেটা কি করতে পারে, লুটিনাইজিং হরমোনের মতো কাজ করে ওভুলেশন ঘটাইতে হেল্প করতে পারে, তাই না? তখন দেখা যাবে যে যে অ্যানোভুলেটরি যে সাইকেলটা ছিল সেটা আর হচ্ছে না। ঠিক আছে, সবগুলো আমরা প্রিভেন্ট করতেছি না, আমরা একটা প্রিভেন্ট করতেছি। তো তখন কি হবে, তখন দেখা যাবে যে না, ওভুলেশন হইতে পারতেছে, ফিমেল কনসিভ করতে পারতেছে। ঠিক আছে, কখনো কখনো দেখা যায় এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের কারণে মাল্টিপল ওভুলেশন হইতে পারে, এক্সেস যখন হয়। ঠিক আছে, সেটা মাল্টিপল বার্থ হতে পারে। ওকে, আচ্ছা, আর আমরা তো এগুলো নিয়ে কথা বললাম। এখন পিল, সাপোজ কোনো ফিমেল সে চাইতেছে হচ্ছে সে বাচ্চা নেবে না আপাতত, ঠিক আছে, প্রবলেম থাকতেই পারে। তো সে কারণে সে কি নেবে, সে পিল নেবে। পিলকে বলতেছে ওরাল কম্বাইন্ড পিল, বা যেটাকে বলতেছে হচ্ছে ওসিপি। কি বলতেছে, ওসিপি। এখানে কি থাকে, এখানে মেনলি থাকে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের অনেক বেশি পরিমাণ। এখন প্রশ্ন হইতে পারে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো আমার হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কি করে, হেল্প করে বাচ্চা নিতে, তাহলে এটা কিভাবে হচ্ছে আহ, মানে বাচ্চা না নিতে হেল্প করবে। এর কারণটা হচ্ছে যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা অনেক বেশি থাকবে, তখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কম বের হবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন হরমোন কম আসবে। কেন? কারণ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তখন দেখা যাবে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন কম আসার কারণে ফলিকুলার গ্রোথ হচ্ছে না, আর ফলিকুলার গ্রোথও হচ্ছে না, পাশাপাশি লুটিনাইজিং হরমোন নাই। সো ওভাম ফর্মেশনের কোনো কথাই আসে না, ওভুলেশনের কোনো কথাই আসে না। আচ্ছা, আবার এই যে পিলগুলা, এদের আবার কাজ হচ্ছে এরা কি করতে পারে, ওভুলেশনে বাধা দিতে পারে। ঠিক আছে, ফেলোপিয়ান টিউবের মোটিলিটিকে ইনহিবিট করতে পারে যখন দুইটা কম্বাইন্ড হিসেবে দিতেছি, ইমপ্লান্টেশনে প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে, পাশাপাশি এই যে মিউকাস, সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে দিতে পারে। এই বিভিন্ন প্রসেসে এই পিলগুলা কাজ করতে পারে। এখন ইস্ট্রোজেন হিসেবে দেখা যায় কি যে ইথিনাইল ইস্ট্রাডিওল বা মেস্ট্রানল ইউজ করা যাইতেছে, আর প্রোজেস্টেরন হিসেবে ইউজ করতেছে নরএথিনিড্রোন, ঠিক আছে, নরএথিনোড্রেল, এথিনোডিওল, নরগেস্ট্রেল। ঠিক আছে, তো এইগুলা, এই ড্রাগগুলা ইউজ করতেছে। আপনারা ফার্মাকোলজিতে যখন আসবেন, ফার্মাকোলজি যখন পড়বেন, তখনও এই জিনিসপত্রগুলো আবার পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখন যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তখন দেখা যাবে যে এমনিতেই বুঝতে সুবিধা হইতেছে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, যে ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন কি করতেছে, ইস্ট্রোজেন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানকে এনলার্জ করতে হেল্প করতেছে, মানে কি যে সেলগুলো তাদের প্রলিফারেশনের মাধ্যমে। এবং ফিমেলের মধ্যে দেখা যায় প্রায় 35% টিউমারের জন্য এই ইস্ট্রোজেন দায়ী হতে পারে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। এই কথাগুলো আপাতত জাস্ট একটু মনে রাখলেই হবে। ঠিক আছে, পরবর্তী ফার্মাকোলজিতে এগুলো আরও ভালোভাবে পড়তে পারবেন। আচ্ছা, এই যে আমি একটা পিলকে দেখানোর চেষ্টা করছি, এই পিলের এই যে 21টা, এই 21টার মধ্যে কি আছে, এই 21টার মধ্যে ওই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এরকম এগুলো আছে। আর বাকি যে দেখতে পাইতেছেন এই 7টা হচ্ছে কেন দিছে, এই 7টা দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে আয়রন, এগুলো হচ্ছে আয়রন।
এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে কারো যদি 28 দিনের সাইকেল হয়, সেই 28 দিনের সাইকেলটা যাতে ফুলফিল হয়, মানে গ্যাপ বা কোনো প্রবলেম যাতে না হয় মনে রাখতে বা বুঝতে, ঠিক আছে? মানে উনি কন্টিনিউয়াসলি একটা খেয়ে যাবে, মানে একটা শেষ হলো তারপরে আবার আরেকটা শুরু করবে। ওকে, আচ্ছা। তো আমরা ধরে নিতেছি যে ফার্টিলাইজেশন হয়ে গেছে, যেটা আমরা দেখছিলাম গত ক্লাসে, যে ফার্টিলাইজেশন যদি হয়ে যায় তাহলে কি হবে। আমরা এই যে এখন পর্যন্ত যা যা পড়ছি, এখন জাস্ট ওগুলাই কি করব, অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করব। ঠিক আছে? তাহলে ওভাম যদি ফার্টিলাইজড হয়ে যায় তখন কি হবে, তখন যে চেঞ্জগুলো আসবে, তাহলে ওভাম ফার্টিলাইজড হয়ে গেছে, ফার্টিলাইজেশনের পরে এগুলো কি করবে, সেল ডিভিশন হয়ে থাকবে। সেল ডিভিশন হতে হতে দেখা যাবে কি থার্ড ডিভিশনের পর সেলগুলো খুব কম্প্যাক্ট অবস্থায় কাছাকাছি আছে, যেটাকে বলা হইতেছে কম্প্যাকশন। ঠিক আছে? তারপরে ফার্টিলাইজেশনের তৃতীয় দিন পর দেখা যায় কি যে প্রায় 16টার মতো সেল দেখা যায়, যার মধ্যে একটা হচ্ছে ইনার সেল ম্যাস এবং আউটার সেল ম্যাস তৈরি হতে পারে, মানে বাইরের দিকে একটা কোষস্তর, ভেতরের দিকে একটা কোষস্তর। ঠিক আছে? আচ্ছা, এই যে বাইরের দিকের কোষস্তর সেটাকে বলতেছে কি আউটার সেল ম্যাস, যেটা পরবর্তীতে নাম দিব ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্ট থেকে তৈরি হবে প্লাসেন্টা, আর ইনার সেল ম্যাস থেকে তৈরি হবে এমব্রায়ো প্রপার, যেখান থেকে এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট এগুলো ফর্মেশন হবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে আউটার সেল ম্যাসে একটা ফ্যাক্টর থাকতেছে, সেটা হচ্ছে এল সিলেক্টিন। ঠিক আছে? এটা কি করে, এটা হচ্ছে ইমপ্লান্টেশন হইতে হেল্প করে। কেন? যে এন্ডোমেট্রিয়ামে কার্বোহাইড্রেট রিসেপ্টর থাকে কিছু কিছু, এই কার্বোহাইড্রেট রিসেপ্টরে এসে এই এল সিলেক্টিন যখন বাইন্ড করে, তখন এই যে ট্রোফোব্লাস্ট যে সেলগুলো তৈরি হয়েছে, এই ট্রোফোব্লাস্ট সেলগুলো প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরণ করে। প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরণ করলে কি হয়, এন্ডোমেট্রিয়ামের ভেতরে এটা ঢুকে যেতে পারে। ঠিক আছে? তাহলে এই যে এটা এন্ডোমেট্রিয়ামের ভেতরে প্রবেশ করে গেছে। ওকে, আচ্ছা। তো এটা হলো, এখন হচ্ছে কি হবে, স্টেপ বাই স্টেপ বিভিন্ন কিছু ফর্মেশন হবে। ওকে, তো এখানে একটা কথা বলছি আমি, যে প্রথমে বাচ্চার নিউট্রিশন কে দিবে। আমরা বলতেছিলাম যে কর্পাস লুটিয়াম সেটা কি করতেছিল, কর্পাস লুটিয়ামের এই যে বাচ্চা যখন হচ্ছে ইউটেরাসে প্রথিত হয়, তখন ট্রোফোব্লাস্ট সেল থেকে কি আসে, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, যেটা কি করে কর্পাস লুটিয়ামে ভাস্কুলারিটি বাড়ায়, কর্পাস লুটিয়ামকে বড় করতে হেল্প করে, যেটাকে বলা হয় কর্পাস লুটিয়াম গ্র্যাভিডিটালিস অথবা কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। ঠিক আছে? যেটা 4th মান্থের আগ পর্যন্ত কি করতে পারে, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন দেয়, বাচ্চা হচ্ছে পুষ্টি পায়। আবার দেখা যায় কি যে প্লাসেন্টা তো ট্রোফোব্লাস্ট থেকে তৈরি হবে, তো প্লাসেন্টা যখন থেকে ফর্মেশন হওয়া শুরু করে, সেটাও বিভিন্ন হরমোন সিক্রেট করে পুষ্টি দিতে হেল্প করে, এবং দেখা যায় কি যে প্লাসেন্টাটা মোটামুটি 3 থেকে 4 মাস বয়সের মধ্যে কমপ্লিটলি ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে? ওকে, এখন একটা কথা বলি, যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন দেখা যায় ইমপ্লান্টেশন হওয়ার পরে মোটামুটি দেখা যায় কি যে 8ম থেকে 9ম দিনে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন সিক্রেট হওয়া শুরু করে, যেটা পিক লেভেলে পৌঁছায় হচ্ছে প্রায় 12তম সপ্তাহে গিয়ে। কততম সপ্তাহে? 12তম, মানে 10 থেকে 12তম সপ্তাহে গিয়ে এটা পিক লেভেলে পৌঁছায়, এবং এটার মাত্রাটা ধীরে ধীরে কমে যেতে থাকে। কখন? যখন সেটা 16 থেকে 20তম সপ্তাহের দিকে ধাবিত হয়। 16 সপ্তাহ বা 20 সপ্তাহের আগ পর্যন্ত এইচসিজি লেভেলটা যথেষ্ট বেশি থাকে, যেটা ডায়াগনস্টিক হিসেবে ইউজ হইতে পারে। ঠিক আছে? ওকে, এখন বলি যে প্লাসেন্টাটা কিভাবে ডেভেলপ হয়। ঠিক আছে? ছোট্ট একটু বলি, এটা এমব্রিওলজির বিষয় যদিও। ওকে, তো দেখা যায় কি আমরা এটাকে একটু স্কিমেটিক জাস্ট বোঝার জন্য এভাবে দিতেছি। সাপোজ এটা হচ্ছে ভিলাই, যেখানে কি আছে, যেখানে ভেতরের দিকে আছে হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর বাইরের দিকে আছে হচ্ছে, বাইরের দিকে কি আছে, বাইরের দিকে আছে হচ্ছে সিনসাইটিও ট্রোফোব্লাস্ট। ঠিক আছে? ওকে, তো দেখা যায় কি এই যে মাঝখানের যে জায়গা সাইটোট্রোফোব্লাস্ট, এই জায়গা দিয়ে মেসোডার্ম প্রবেশ করা শুরু করে, কি শুরু করে, মেসোডার্ম প্রবেশ করা শুরু করে। আর যে দিক দিয়ে কিন্তু ওই যে সিনসাইটোট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট এগুলো আছে। ঠিক আছে? ওকে, তো যখন মেসোডার্ম প্রবেশ করা শুরু করে, তখন দেখা যায় কি এই যে প্রথম দিকে যেটাকে বলা ছিল প্রাইমারি ভিলাস, সেটাকে বলা হয় সেকেন্ডারি ভিলাস। এই মেসোডার্ম থেকে কি হয়, ব্লাড ভেসেল ফর্মেশন হয়। ঠিক আছে? তো এই সেকেন্ডারি ভিলাস থেকে পরবর্তীতে দেখা যাবে কি যে এখান থেকে তৈরি হইতেছে হচ্ছে ব্লাড ভেসেল। তাহলে এটা সরে গেল, এটা চলে গেল, চলে গিয়ে এখানে তৈরি হলো কি, এখানে তৈরি হলো হচ্ছে ব্লাড ভেসেল। তখন এটাকে দেখতে এরকম মনে হয়ে গেল, সেটাকে বলতেছি আমরা টারশিয়ারি ভিলাস, যেখানে এইগুলো হচ্ছে ভিলাস ক্যাপিলারি। ঠিক আছে? তাহলে এই যে ব্লাড ভেসেলগুলো ডেভেলপ হইতেছে, প্লাসেন্টাকে কানেক্ট করতেছে মায়ের সাথে এবং বাচ্চার সাথে। ঠিক আছে? যার মাধ্যমে এখানে বিভিন্ন সাবস্টেন্স আসলে সেই সাবস্টেন্সগুলোকে এমব্রায়োর বডিতে নিয়ে যেতে হেল্প করবে। ঠিক আছে? এর একটা সুন্দর ছবি দেখা যায়, এই যে প্লাসেন্টাতে সার্কুলেশনটা কিভাবে হয়। মায়ের যে ব্লাড আসতেছে, সেই ব্লাড কোথায় আসতেছে, তো এই যে এইখানে এগুলো হচ্ছে একটা ভিলাস। ঠিক আছে? ভিলাসের মাঝখানে যে জায়গা, এটাকে বলতেছে কি ইন্ট্রাভিলাস স্পেস। মায়ের ব্লাড এসে
এই ইন্ট্রাভিলাস স্পেসে চলে আসতেছে। চলে আসলে সেখান থেকে পুষ্টি উপাদানগুলো এই ফিটাসের সার্কুলেশনে চলে আসতেছে। ঠিক আছে, মেইনলি ডিফিউশনের মাধ্যমে। ঠিক আছে, চলে আসলে সেটা আবার ফিটাসের বডিতে চলে যাইতেছে। ঠিক আছে, ওকে। এবং এই ফিটাস থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো ড্রেন করতেছে এখানে। পরবর্তীতে সেগুলো ভেনের মাধ্যমে মায়ের মধ্যে চলে যাইতেছে। ঠিক আছে, ওকে। তো আমরা একটু দেখে নিই কয়েকটা বিষয় যে কি কি হচ্ছে, কি হইতেছে মা এবং সন্তানের মধ্যে কি কি হচ্ছে এক্সচেঞ্জ হইতেছে। ঠিক আছে, আচ্ছা। তো ধরা যাক এটা হচ্ছে মায়ের ব্লাড ভেসেল, আর এটা হচ্ছে সন্তানের ব্লাড ভেসেল। ওয়েট, এইটা হচ্ছে মায়ের ব্লাড ভেসেল, আর এটা হচ্ছে হচ্ছে ফিটাসের ব্লাড ভেসেল। ঠিক আছে, ওকে। তো দেখা যাবে কি যে প্রতি মিনিটে প্রায় 625 মিলিলিটার ব্লাড ফ্লো করতেছে। ঠিক আছে, এই যে মায়ের ব্লাড ফ্লো করতেছে প্রতি মিনিটে, তো সেখানে দেখা যায় অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে প্রায় 50 মিলিমিটার মার্কারি, কিন্তু ফিটাসের ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে 30 মিলিমিটার মার্কারি। এজন্য দেখা যায় কি যে অক্সিজেনটা এদিক থেকে এদিকে ডিফিউজ হয়, ডিফিউজ হয়ে চলে আসে। ঠিক আছে, এবং দেখা যায় কি যে এই অক্সিজেনের মাত্রাটা অনেক বেশি চলে আসে। এর পেছনে তিনটা কারণকে দেখানো হয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, আরেকটা কারণ হচ্ছে মানে বাচ্চার ক্ষেত্রে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যথেষ্ট বেশি থাকে বাচ্চার শরীরে। সেকেন্ড কথা হচ্ছে ফিটাল, এই যে হিমোগ্লোবিনটা, এই হিমোগ্লোবিন আবার ফিটাল হিমোগ্লোবিন, যে যেটার কি অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি যথেষ্ট বেশি। ঠিক আছে, আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখানে বোর ইফেক্ট দেখা যায়। কি দেখা যায়? বোর ইফেক্ট দেখা যায়। সেটা কি? সেটা হচ্ছে, আমি যদি এখানে একটু বলি যে আমরা বোর ইফেক্ট বলতে যেটা জানি যে যদি এটা হয় টিস্যু, এটা যদি হয় ব্লাড। ঠিক আছে, তো টিস্যু থেকে তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড এখানে যখন যায় তখন এখানকার পার্শিয়াল প্রেশার বেড়ে যায়। পার্শিয়াল প্রেশার বেড়ে গেলে সেটা কি করে, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড তৈরি করলে সেখান থেকে কি তৈরি হয়, সেখান থেকে প্রোটন, বাইকার্বনেট এগুলাতে কনভার্ট হয়। তাহলে এই যে প্রোটন, এই যে বাইকার্বনেট, যখন প্রোটন বাইকার্বনেট তৈরি হইতেছে, প্রোটন কি করে, আমরা পড়ছি অক্সিজেন হিমোগ্লোবিন যে ডিসোসিয়েশন কার্ভ ছিল, এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটাকে কি করে, রাইট শিফটেড এবং ডাউন শিফটেড করে দেয়। কোনটা? এই প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে গেলে। রাইট শিফটেড করে দিলে কি হবে, রাইট শিফটেড করে দিলে তখন হচ্ছে ইনক্রিজড অ্যামাউন্ট অফ অক্সিজেন এই ব্লাড থেকে টিস্যুতে চলে আসবে। এটাকে সোজা কথায় আমি যদি বলতে যাই, যখন কার্বন ডাইঅক্সাইড বেশি হইতেছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি, এখানে গিয়ে, এখানে হচ্ছে অক্সিজেনের চারটা যুক্ত হওয়ার জায়গা আছে। সাপোজ এখানে অক্সিজেন, এখানে এখানে এখানে, কার্বন ডাইঅক্সাইড কি করবে, এই অক্সিজেনকে ধরেন ধাক্কা দিল, অক্সিজেনটা বের হয়ে গেল। ঠিক আছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যত বেশি হইতেছে তত বেশি পরিমাণ অক্সিজেনকে সাপ্লাই দেওয়া যাইতেছে। ঠিক আছে, আচ্ছা। এই ঘটনাটা কিভাবে এখানে এফেক্ট করে? এটা এফেক্ট করে হচ্ছে এই যে ফিটাল ব্লাড, ফিটাল ব্লাডে কি থাকে, অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে। এই অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে এই কার্বন ডাইঅক্সাইডটা ফার্স্টেই ডিফিউজ হয়ে যায়, মানে এদিকে যাওয়ার আগেই ডিফিউজ হয়ে যায়। যখন এখানে চলে আসে তখন দেখা যায় কি যে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম। পার্শিয়ালি এখানে কি হইলো, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি হয়ে গেল। তো যখন এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি হইতেছে, সেটা কি করবে, সেটা হচ্ছে অক্সিজেনকে বের হইতে হেল্প করবে। যে হিমোগ্লোবিন থেকে ধাক্কা দিবে অক্সিজেনকে, অক্সিজেন বের হয়ে যায়, তো সেই অক্সিজেন এখানে চলে আসবে। বোঝা গেছে? আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। আবার দেখা যায় কি এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা মায়ের রেসপিরেটরি সেন্টারে গিয়ে সেন্সিটিভিটি বাড়াবে। ঠিক আছে, তো যখন কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যাবে তখন মায়ের রেসপিরেটরি সেন্টারকে এটা কি করবে, স্টিমুলেট করলে তখন সেটা কি হবে, বারবার রেসপিরেশন হবে। ঠিক আছে, যার কারণে তাড়াতাড়ি মানে রেসপিরেশন বেশি হওয়ার কারণে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হওয়ার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড লেভেল আবার ব্লাডে কমে যাবে মায়ের। ঠিক আছে, পরবর্তীতে সেমভাবে এই এক্সচেঞ্জটা হতে পারবে। তাহলে দেখেন, একটা ঘটনা ঘটতেছে কি, একটা ঘটনা ঘটতেছে হচ্ছে এখানে, এখান থেকে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এখানে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে অক্সিজেন, মানে এখান থেকে অক্সিজেন বেশি এখানে আসতেছে, কার্বন ডাইঅক্সাইড বেশি চলে যাইতেছে। এখানে ঠিক তার উল্টা ঘটনাটা ঘটতেছে। ঠিক আছে, এই জন্যে এটাকে বলা হয়, একসাথে বলা হয় ডাবল বোর ইফেক্ট। কি? ডাবল বোর ইফেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। ওকে, তো আমরা যেগুলো বলতেছিলাম
যে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হলো এবং দেখা যায় কি যে মায়ের ব্লাড এবং বাচ্চার ব্লাডের মধ্যে 2 থেকে 3 মিলিমিটার মার্কারি প্রেশারের ডিফারেন্স থাকে। মানে মায়ের ব্লাডে নর্মালি পার্শিয়াল প্রেশারটা একটু বেশি থাকে। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, এগুলো এখান থেকে ফিটাসের ব্লাডে আসবে। পাশাপাশি ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো সব কোথায় চলে যাবে? মায়ের সার্কুলেশনে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেগুলো দেখলাম আমরা এখানে এই সব কিছু এখানে একটু দেখতে পারি। ঠিক আছে, সব কিছু এখানে লেখা আছে। ওকে। সেন্সিটিভিটি, আচ্ছা এই সেন্সিটিভিটিটা কেন হয় এটার যদি একটু বলি, এটা হচ্ছে প্রোজেস্টেরনের জন্য মেইনলি হয়। ঠিক আছে। ওকে। তো প্লাসেন্টা ডেভেলপ করলো। প্লাসেন্টা ডেভেলপ করলে প্লাসেন্টা থেকে কী কী হরমোন আসে? বিভিন্ন হরমোন আসে, যেমন হিউম্যান কোরিওনিক, গোনাডোট্রোপিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান কোরিওনিক, সোমাটোম্যামোট্রোপিন। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে থাইরোট্রোপিন, হিউম্যান কোরিওনিক থাইরোট্রোপিন। ওকে। আচ্ছা, এখন প্রত্যেকটা ফাংশন আমরা দেখব। আসলে আমরা ফাংশন সবই জানি, আমরা জাস্ট রিভাইজ করব। তাহলে সিনসাইটিওট্রোফোব্লাস্ট থেকে আসতেছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, যেটা কি করতেছে? কর্পাস লুটিয়ামের সাইজটাকে বাড়াইতে হেল্প করতেছে। সেটার কারণে কি করতেছে? সেখান থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি আসতেছে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি আসলে কি করতেছে? সেগুলা মেনস্ট্রুয়েশন হতে দিতেছে না। কারণ সবসময় যদি এর সাপ্লাই ঠিক থাকে তাহলে তো মেনস্ট্রুয়েশন হবে না। যখন প্রজেস্টেরন ইস্ট্রোজেনের মাত্রাটা কমে যায় তখন কি হয়? ভেসেল ভ্যাসোস্পাস্টিসিটি হওয়ার কারণে আলটিমেটলি ওখানে এরিয়াটা নেক্রোসিস হয়ে যায়। বাট এটা যদি সবসময় সাপ্লাই দিতে থাকি তাহলে তো নেক্রোসিস হবে না। ওকে। আচ্ছা, আবার সেটা কি করবে? পিটুইটারি থেকে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন বের করতে বাধা দিবে। আবার এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন মেল টেস্টিসে গিয়ে কি করবে? টেস্টোস্টেরন রিলিজ করবে, যেটা মেল সেক্সুয়াল অর্গান তৈরিতে হেল্প করবে, টেস্টিসে ডিসেন্ড করতে হেল্প করবে। আসলে আমরা যে প্রিভিয়াস কয়েকটা ক্লাস করছি সেখান থেকে আসলে এই সব কথাগুলো বোঝা যায়। ঠিক আছে। তারপরে ইস্ট্রোজেন, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে এই ইস্ট্রোজেনগুলো আসতেছে, এগুলো এসে কী করতেছে? ট্রোফোব্লাস্টে গিয়ে হেল্প করতেছে, সিনথেটিক ট্রোফোব্লাস্টে গিয়ে কী করতেছে? স্টিমুলেট করতেছে, যেখান থেকে এই হরমোনগুলো আসতেছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে এটা একটা স্পেশাল ফাংশন দেখায়। আমরা তো কয়েকটা কথা জানি যে অলরেডি ইউটেরাস এনলার্জমেন্ট করবে, ব্রেস্ট এনলার্জমেন্ট করবে, বানানটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, আর এক্সটার্নাল জেনিটালিয়াকে এনলার্জ করবে। পাশাপাশি কি করবে? পেলভিক লিগামেন্টকে রিল্যাক্স করার মাধ্যমে কি করতে পারে? এই যে স্যাক্রোইলিয়াক যে জয়েন্ট আছে সেটাকে তুলনামূলক ইলাস্টিক করে ফেলে, যার কারণে বার্থে সুবিধা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। তারপর কি হয়? তারপর হচ্ছে কর্পাস লুটিয়াম বা প্লাসেন্টা, এখান থেকে আসে প্রজেস্টেরন। ঠিক আছে। এই প্রজেস্টেরনের ফাংশন খুবই 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 ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল এটা সিক্রেশন বাড়াইতো, যেটা কি করতো? নিউট্রিশন দিতে হেল্প করতো। এটা প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রজেস্টেরন কি করতো? প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন কমাতো, যার কারণে ইউটেরাসের কন্ট্রাক্টিলিটি কমে যেত। পাশাপাশি এই যে কথাটা বলছি যে ইউটেরাসে, সরি, এটা হচ্ছে রেসপিরেটরি সেন্টারে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের প্রতি সেন্সিটিভিটি বাড়ায় দিত। ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি ব্রেস্টেও কি করতো? সিক্রেটরি অ্যাক্টিভিটি বাড়াতে হেল্প করতো। ওকে। এখন আসি সোম্যাটোম্যামোট্রোপিন। ঠিক আছে, এটা জিনিসটা কি? প্রথমেই দেখা যাইতেছে এই যে ম্যামো, ম্যামো বা ম্যামা, এই ম্যামো শব্দের অর্থ হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। কি? ম্যামারি গ্ল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, আর ট্রপিন মানে হচ্ছে পুষ্টি দেয়া। তার মানে আমরা প্রথমে যখন এটা আবিষ্কার করা হয় তখন চিন্তা করা হয়েছিল কি যে এটা কোনো না কোনোভাবে মেমারি গ্ল্যান্ডের সাথে সম্পৃক্ত, এবং ভাবা হয়েছিল যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এর কাজটা কিছুটা প্রোল্যাক্টিনের সাথে যায়। ঠিক আছে। তো প্রথমে এর নাম দেওয়া হয়েছিল হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। তাছাড়া আরও নাম হিসেবে দেওয়া হয়েছিল কোরিওনিক গ্রোথ হরমোন প্রোল্যাক্টিন। ঠিক আছে। কিন্তু দেখা গেছে এর অ্যাকশন অনেকটা গ্রোথ হরমোনের সাথে যায়। ঠিক আছে। আচ্ছা, সেটা কি গ্রোথ হরমোন কী করতো? আমাদের মাসেল ম্যাস বাড়াইতো, তারপরে আমাদের ব্লাড গ্লুকোজ বাড়াতো। কেন? ব্লাড গ্লুকোজকে ভেতরে প্রবেশ করতে দিত না, সেলের ভেতর প্রবেশ করতে দিত না, কারণ কি ইনসুলিনের অ্যাক্টিভিটিটাকে বাধা দিত গ্রোথ হরমোন। ঠিক আছে। ফলশ্রুতিতে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তো, আবার অ্যামাইনো অ্যাসিডকে সেলের ভিতর প্রবেশ করতে হেল্প করতো। ঠিক আছে। পাশাপাশি লিপিডকে ভেঙে ফেলতো, কারণ কি সেলের ভিতরে গ্লুকোজ যেতে পারতেছে না, সেল তো এনার্জি দিতে হবে সেলকে। ঠিক আছে। তো সেজন্য দেখা যেত কি লাইপোলাইসিস হইতো। সেমভাবে সোম্যাটোম্যামোট্রোপিন কী করে? এর উইক অ্যাকশন দেখা যায় কিসে? প্রোটিন ফর্মেশন হেল্প করে, লাইপোলাইসিস বা যেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি করাতে হেল্প করে। ঠিক আছে। পাশাপাশি কি ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়। সোজা কথা আমরা যদি বলি যে ইনসুলিন তার কাজ ঠিকমতো করতে পারে না, যে ব্লাড গ্লুকোজ যে কমানোর কাজটা এই সোম্যাটোম্যামোট্রোপিনের উপস্থিতিতে সেটা ঠিকমতো করতে পারে না। ফলে কি হয়? মায়ের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে, যেটা কি করতে পারে? ফিটাস তার নিজের ইউজের জন্য ব্যবহার করতে পারে। ঠিক আছে। ওকে। এখন কী কী চেঞ্জ প্রেগনেন্সিতে কী কী চেঞ্জ আসে আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাইতেছি। ঠিক আছে। আমরা এক্সট্রা একটা পেজ নিয়ে আমরা এখানে কথা বলি। ওকে। তো
প্রেগনেন্সিতে দেখা যায় কি যে পিটুইটারি থেকে কি আসে, প্রোল্যাকটিন বেশি বেশি আসে। কি বেশি বেশি আসে? প্রোল্যাকটিন বেশি বেশি আসে, স্বাভাবিক। কেন? প্রোল্যাকটিন হরমোন গিয়ে দুগ্ধ তৈরিতে হেল্প করে, ঠিক আছে, প্রোল্যাকটিন। তাহলে পিটুইটারিতে প্রোল্যাকটিনের পরিমাণটা কেন বাড়ে? দুগ্ধ তৈরিতে হেল্প করে, ঠিক আছে, প্রোল্যাকটিন। আবার দেখা যায় কি যে পিটুইটারি থেকে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। তার মধ্যে দেখা যায় অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন সেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে গিয়ে কি করে, গ্লুকোকর্টিকয়েড বের করতে হেল্প করে, পাশাপাশি অ্যালডোস্টেরন বের করতে হেল্প করে। অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনে হেল্প করে, মেইনলি হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম যখন রিটেনশন হইতেছে তখন সাথে কি ফ্লুইডও রিটেনশন হইতেছে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা, আবার এই যে গ্লুকোকর্টিকয়েড এটা কি করে? এটা হচ্ছে ব্লাডে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটাকে বাড়ায়, ব্লাডে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়, ঠিক আছে। এই যে ব্লাডে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা বাড়াইতেছে, এটা কি করতে পারবে? ফিটাস তার নিজের ইউজের জন্য ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো দেখা যাবে কি যে এগুলা ফিটাসের জন্য অ্যাভেলেবল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো ফিটাস যখন এগুলো ইউজ করে ফেলবে তখন এখানে কি আবার ব্লাডে অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজের পরিমাণটা কমে যাবে। তখন দেখা যাবে কি যে মায়ের ক্ষুধার পরিমাণটা একটু বেড়ে যাবে, বা আরও বিভিন্ন হরমোনাল ফ্যাক্টর আছে, ঠিক আছে, কিন্তু এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার কি হবে? আবার পিটুইটারি থেকে দেখা যাবে যে থাইরোট্রপিনের পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে। কিসের পরিমাণ বেড়ে যাবে? থাইরোট্রপিনের পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে দেখা যাবে কি পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের মাত্রাটা কমে যাবে, কারণ কি? ইস্ট্রোজেন প্রজেস্টেরনের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে রাখতেছি, আমরা পাশাপাশি আরও দুইটা কাজ অ্যাড করতে চাইতেছি। একটা হচ্ছে কর্পাস লুটিয়াম আর একটা হচ্ছে প্লাসেন্টা। সাপোজ এটা হচ্ছে কর্পাস লুটিয়াম আর এটা হচ্ছে প্লাসেন্টা। আচ্ছা, তাহলে আমরা কর্পাস লুটিয়াম থেকে যদি দেখি, কর্পাস লুটিয়াম থেকে আসতেছে হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন আমরা বলছিলাম প্রেগনেন্সিতে ইস্ট্রোজেন কি করতে পারে? 5 থেকে 10% পর্যন্ত ব্লাড ভলিউম বাড়াতে পারে। কেন? কারণ এর একটা ইফেক্ট আছে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনে, ঠিক আছে। তাহলে এই যে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করতেছে, যার মাধ্যমে এটা কি করতে পারে? ব্লাড ভলিউম বাড়াতে পারে, মানে প্রেগনেন্সিতে ব্লাড ভলিউম বেড়ে যেতে পারে, ঠিক আছে। আবার প্লাসেন্টা থেকে দেখা যায় হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক থাইরোট্রপিন এগুলো আসে, ঠিক আছে। তাহলে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যেটা, সেটা কি অনেকটা টিএসএইচ এর মতো, এর একটা সাব ইউনিট, আলফা সাব ইউনিট, দেখতে টিএসএইচ এর মতো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মতো, ঠিক আছে, ওকে। তারপরে দেখা যাবে কি, তাহলে এই যে থাইরোট্রপিন এবং এই যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক থাইরোট্রপিন, এরা কি করতে পারে? এরা হচ্ছে মেটাবলিজমকে বাড়ায় দিতে পারে, তাহলে মেটাবলিজম বেড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে মেটাবলিজম বেড়ে যেতে পারে, ওকে। পাশাপাশি কি হইতে পারে? যখন মেটাবলিজম বেড়ে যাবে, এই যে অনেক বেশি কি আসতেছে, অনেক বেশি হচ্ছে মেটাবলিক সাবস্টেন্স তৈরি হইতেছে, এবং বিভিন্ন সময় মেটাবলিজমের বিভিন্ন পাথওয়ে হইতে অক্সিজেন লাগতে পারে। তখন কি ইনক্রিজ অ্যামাউন্টের অক্সিজেন সাপ্লাই দিতে হলে আমাদের কি করতে হবে? রেসপিরেশনটা বেশি বেশি হইতে হবে, যার কারণে কি হবে? দেখা যাবে রেসপিরেশনের মাত্রাটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে কথা বলতেছিলাম যেটা, যে যখন ফিটাস বেশি বেশি খাবার দাবার নিয়ে নিতেছে, তখন ফিটাসের কারণে কি মায়ের ব্লাডে খাবার দাবার কমে যাইতেছে, তার কারণে মা কি করবে? বেশি বেশি ফুড ইনটেক করবে, যার কারণে কি হইতে পারে? মায়ের ওয়েট গেইন হইতে পারে, ঠিক আছে, ওয়েট গেইন হইতে পারে। আচ্ছা, আবার এই যে কর্পাস লুটিয়াম এবং প্লাসেন্টা, এই দুইটা থেকে কি আসতে পারে? এই দুইটা থেকেই চলে আসতে পারে হচ্ছে রিল্যাক্সিন, কি? রিল্যাক্সিন, ঠিক আছে। পাশাপাশি আসতে পারে ইস্ট্রোজেন, ঠিক আছে, আমরা এগুলো জানি। তো তার মধ্যে দেখা যায় কি ইস্ট্রোজেনের ফাংশন আমরা অলরেডি জানি, যে এটা কি? এটা ব্রেস্ট এনলার্জমেন্ট করতে হেল্প করে, ইউটেরাস এনলার্জমেন্টে হেল্প করে, ঠিক আছে, বিভিন্ন অর্গানকে বড় করতে হেল্প করে। আচ্ছা, এখন রিল্যাক্সিন বোঝাই যাইতেছে এটা বিভিন্ন জায়গাকে কি করে? রিল্যাক্স করে। কোন জায়গা কোন জায়গা? যেমন হচ্ছে সার্ভিক্সকে রিল্যাক্স করে, সার্ভিক্সকে রিল্যাক্স করে। আবার কিডনির যে ব্লাড ভেসেল আছে, কিডনির যে ব্লাড ভেসেল আছে, মানে কিডনির যে আর্টারিটা আছে, ঠিক আছে, ওই রেনাল আর্টারি কি করে? রিল্যাক্স করে। ফার্স্ট অফ অল সার্ভিক্সকে রিল্যাক্স করলে কি হবে? সার্ভিক্সকে রিল্যাক্স করলে সার্ভিক্স সফট হবে এবং হচ্ছে ডাইলেটেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার কিডনি আর্টারি যখন রিল্যাক্স করবে তখন কি হবে? তখন দেখা যাবে যে ভ্যাসোডাইলেশন হইতেছে, যার কারণে রেনাল ব্লাড ফ্লোর রেনাল ব্লাড ফ্লোর পরিমাণটা বেড়ে যাইতেছে। তাহলে যখন রেনাল ব্লাড ফ্লো বাড়বে তখন কি হবে? জিএফআর এর পরিমাণটাও বেড়ে যাবে, ঠিক আছে। আর জিএফআর বেড়ে গেলে ইনক্রিজ অ্যামাউন্ট ইলেকট্রোলাইট, পানি, এগুলো কোথায় যাবে? এগুলো হচ্ছে
টিউবিউলসের মধ্যে দিয়ে পাস হবে। তো টিউবিউলসের মধ্যে দিয়ে পাস হলে তখন কি হবে, এই যে ইস্ট্রোজেন বা অ্যালডোস্টেরন যেগুলো আসতেছে তারা কি তাদের রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি অনেক বেশি। এজন্য এজন্যে তাদের রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটির কারণে কি হবে, এই রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটির কারণে বেশি পরিমাণ ফ্লুইড অলরেডি আবার রিটেনশন হবে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে, আবার রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। আবার এই যে রেনাল আর্টারির যে মাসেলগুলো, এই মাসেলগুলো রিল্যাক্স করতে নাইট্রিক অক্সাইডও হেল্প করতে পারে, মানে ভ্যাসোডাইলেশনে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, পাশাপাশি আরও কিছু হরমোন চেঞ্জ আসবে, যেমন হচ্ছে কি প্যারাথাইরয়েড হরমোন। দেখা যাবে কি যে বাচ্চার বোনস ডেভেলপ করতে হবে, তো বাচ্চার বোনস ডেভেলপ করতে হলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি বেশি লাগবে। তো এই ইনক্রিজড অ্যামাউন্টের ক্যালসিয়াম কোত্থেকে আসবে, মায়ের বডি থেকে। তো তখন কি করবে, এই প্যারাথাইরয়েড হরমোন মায়ের বোনসে গিয়ে কি করবে, বোনস থেকে ক্যালসিয়াম বের করে নিয়ে আসবে, যেটা ফিটাস তার নিজের কাজের জন্য ইউজ করতে পারবে। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে এই প্যারাথাইরয়েড হরমোন ব্রেস্ট মিল্কের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়াবে। ঠিক আছে, ওকে। তো এটা ছিল হচ্ছে প্রেগনেন্সিতে কী কী চেঞ্জ হয় সেই কথাগুলো। ঠিক আছে, তো আমরা একটা ক্লিনিক্যাল দেখব, তার আগে আমরা যেগুলো পড়লাম আমরা চাইতেছি সেগুলো আবার একটু দেখে নিতে এখান থেকে। আচ্ছা, তো এই যে, তো যে যে চেঞ্জগুলো হয় এই চেঞ্জগুলো এখানে লেখা আছে, যে ব্লাড ভলিউম বেড়ে যাবে, মেটাবলিজম বেড়ে যাবে, রেসপিরেশন বেড়ে যাবে, থাইরক্সিন সিক্রেশন বাড়বে, ওয়েট গেইন হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে বানানটা ভুল হয়েছে, BREAST, এগুলার সাইজ বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এই রিল্যাক্সিনের আরেকটা কাজ বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিসের যে লিগামেন্ট সেগুলোকে কি করবে, সেগুলোকে হচ্ছে রিল্যাক্স করবে, যার কারণে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা কি হবে, মুভেবল হবে এবং বেবি বার্থে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। তো আমরা যেটা বলতে চাইতেছিলাম, আমরা একটা ক্লিনিক্যাল দেখব। ক্লিনিক্যালটা কি, যে অনেক সময় দেখা যায় বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার, এই যে এখানে লেখা আছে যে অটো ইমিউন বিভিন্ন ডিসঅর্ডার বা এক্সেস পরিমাণ যদি সল্ট এবং ওয়াটার রিটেনশন হয়, ওয়েট গেইন হয়। ঠিক আছে, বা হচ্ছে কখনো কখনো ইস্কেমিয়া, হাইপোক্সিয়া। ঠিক আছে, বা ট্রোফোব্লাস্ট যদি ঠিকমতো ইনভেড হতে না পারে। মানে আমরা যদি একটু দেখি, এই যে ট্রোফোব্লাস্ট সেলগুলা, এই সেলগুলা যখন মায়ের ব্লাড ভেসেলের দিকে যায় তখন কি করে, সেই ব্লাড ভেসেলকে ডাইলেট করতে হেল্প করে, যার কারণে বেশি পরিমাণ ব্লাড ফ্লো আসতে পারে। এখন যদি ট্রফোব্লাস্ট ঠিকমতো এদিকে যাইতে না পারে, মুভ করতে না পারে, তাহলে এই ব্লাড ভেসেলটা এত ডাইলেটেড থাকে না, তার থেকে বরং এটা সংকুচিত হয়ে থাকে এবং স্পাইরাল শেপ হয়ে থাকে। তখন ব্লাড সাপ্লাই কমে যায় এবং দেখা যায় তখন কি হাইপার টেনশন ডেভেলপ করে, হাইপোক্সিয়া ডেভেলপ করে, ইস্কেমিয়া ডেভেলপ করে। ঠিক আছে, তখন যে প্রবলেমটা হয় সেটাকে বলা হইতেছে প্রিক্ল্যামশিয়া। ঠিক আছে, তাহলে এগুলো কেন হইতে পারে, ফিটাসের প্রেজেন্সের জন্য, অটো ইমিউনিটির জন্য হইতে পারে, বা এক্সেস সল্ট ওয়াটার রিটেনশন, ওয়েট গেইন, এগুলোর জন্য হতে পারে। বা যদি এমন হয় যে ব্লাড সাপ্লাই কম, ব্লাড সাপ্লাই কম হলে বিভিন্ন অ্যান্টি অ্যানজিওজেনিক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে SFLT1, এন্ডোগ্লিন। ঠিক আছে, এই সলিবল এন্ডোগ্লিন, এরা কি করে, ভাস্কুলার যে এন্ডোথেলিয়াম তাদেরকে ডিসফাংশন করে দেয়। পাশাপাশি ট্রোফোব্লাস্ট যদি ইনভেড হতে না পারে তখন কি করে, লুমেনটা বড় হতে পারে না, যার ফলে দেখা যায় এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। সেখানে কি আসে, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ইন্টারলিউকিন 6 এগুলো আসতে পারে। ঠিক আছে, তো তখন দেখা যায় কি যে প্লাসেন্টাতে ব্লাড সাপ্লাইয়ের পরিমাণটা কমে যায়। প্লাসেন্টাতে যখন ব্লাড সাপ্লাই কমে যায় তখন প্লাসেন্টা বিভিন্ন সাবস্টেন্স তৈরি করে, যেগুলো আলটিমেটলি হাইপার টেনশন ডেভেলপ করতে হেল্প করে। তাহলে এই যে প্রেগনেন্সির কারণে হাইপার টেনশন হইতেছে, এটাকে বলা হইতেছে হচ্ছে প্রিক্ল্যামশিয়া বা টক্সেমিয়া অফ প্রেগনেন্সি। ঠিক আছে, তো যখন অনেক বেশি প্রেশার হবে তখন কি, এই যে কিডনির যে ব্লাড ভেসেল যেটা ছিল, এই ব্লাড ভেসেল থেকে এই গ্লোমেরুলাসের ভেতরে কি আসতে পারে, অনেক বেশি বেশি প্রোটিন আসতে পারে প্রেশার বেড়ে যাওয়ার কারণে। ঠিক আছে, যার কারণে প্রোটিন ইউরিয়া হতে পারে, বা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে অনেক বেশি প্রোটিন ডিপোজিট হয়েও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা পাশাপাশি বিভিন্ন জায়গায় ভাস্কুলার বিভিন্ন ইম্পায়ারমেন্টের কারণে কি হইতে পারে, আর্টারিয়াল স্পাজম হইতে পারে। এখন যদি এমন হয় কিডনির আর্টারি স্পাজম হয়েছে, তাহলে কি হবে, কিডনিতে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই যাবে না, তো তার কারণে কি হবে, জিএফআরটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা আবার ব্রেইনেও ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, লিভারে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, যেগুলো কি বিভিন্ন ধরনের হোল বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে একটা কথা বলছি, SFLT1 বা এন্ডোগ্লিন, আমি এগুলো লিখে দিছি কোনটা কি বুঝাইতেছে। ঠিক আছে, তো এগুলো যদি বেশি তৈরি হয় তাহলে কি করে, এগুলো হচ্ছে মেইনলি ব্লাড ভেসেলকে ঠিকমতো তৈরি হতে দেয় না। তো ব্লাড ভেসেল যদি ডাইলেটেড ঠিকমতো তৈরি না হয় তাহলে তো অবশ্যই হাইপারটেনসিভ অবস্থা বা হচ্ছে পরবর্তীতে আরও ইস্কেমিয়া, হাইপোক্সিয়া এইসব ডেভেলপ করতে পারে, যেটার কারণে বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হয়ে সেটাকে হাইপারটেনসিভ অবস্থাতে নিয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, এটাকে বলতেছে প্রিক্লামশিয়া।
এখন যদি এমন হয় যে প্রিক্লাম্পসিয়াটা অনেক এক্সট্রিম পর্যায়ে হইতেছে, তখন সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে এক্ল্যাম্পসিয়া। কি বলা হবে? এক্ল্যাম্পসিয়া। ঠিক আছে? মানে এক্সট্রিম যে প্রিক্লাম্পসিয়া সেটার নাম হচ্ছে এক্ল্যাম্পসিয়া। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তখন আরও কি হবে? এই যে ভাস্কুলার যে আর্টেরিয়াল যে স্পাজম সেটা আরও বেশি হবে, যেটা কি হবে? কিডনিতে ব্লাড ফ্লো খুবই খুবই কমে যাবে, যার কারণে জিএফআর অনেক বেশি কমে যেতে পারে। ব্রেনে ব্লাড সাপ্লাই অনেক কমে যাওয়ার কারণে কি হতে পারে? হেডেক হতে পারে, কনফিউশন হতে পারে, ঠিক আছে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, ঠিক আছে, এবং সারা বডিতে জেনারেলাইজ টক্সিক কন্ডিশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি এগুলো লিখে রাখছি। তাহলে যেহেতু ভাস্কুলার স্পাজম হইতেছে, ব্লাড ভেসেল কন্ট্রাক্ট করতেছে, আমাদের কি করতে হবে? ভেসেলকে ডাইলেট করাতে হবে। এই জন্য আমরা ভ্যাসোডাইলেটর বিভিন্ন ড্রাগ ইউজ করতে পারি। আর যেহেতু এই সমস্যাটা হয় বাচ্চা জন্মের কিছুক্ষণ আগে, এজন্য আমরা ইমিডিয়েটলি চাইল্ড বার্থ করে ফেললে, বাচ্চার জন্ম হয়ে গেলে প্রবলেমটা আর থাকবে না। প্রেগনেন্সির সময় দেখা যায় কি যে পিরিয়ডিক এবং রিদমিকভাবে ইউটেরাইন কন্ট্রাক্ট করতে পারে, কিন্তু সেই কন্ট্রাকশনটা তুলনামূলক কম থাকে, যে কারণে বাচ্চা বের হয়ে যাওয়ার উপক্রম হয় না। ঠিক আছে? এই যে অল্প মাত্রার যে উইক কন্ট্রাকশনগুলা, এদেরকে বলা হয় ব্রক্সটন হিক্স কন্ট্রাকশন। কি? ব্রক্সটন হিক্স কন্ট্রাকশন। এবং দেখা যায় কি এই কন্ট্রাকশনগুলো ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে থাকে। কেন? যখন অক্সিটোসিন রিসেপ্টরগুলোর পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। যেটা কখন বেড়ে যায়? সেটা হচ্ছে প্রেগনেন্সি যত মানে সামনের দিকে যায়, মাস যত বেশি হয়, বয়স যত বেশি হয়, তত বেশি অক্সিটোসিন রিসেপ্টরগুলো বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো দেখা যায় কি 7 মাসের পর থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের যে রেশিও সেটা বেড়ে যায়। কেন? কারণ দেখা যায় যে ইস্ট্রোজেনের মাত্রাটা স্লাইটলি স্লাইটলি বা মোটামুটি ভালোই অ্যামাউন্টে ইনক্রিজ করে গেছে। এই ইস্ট্রোজেনের মাত্রা যখন ইনক্রিজ করে, তখন দেখা যায় কি এইটা হচ্ছে ইউটেরাইনের যে মাসেলগুলা, এই মাসেলের মধ্যে যে গ্যাপ জাংশন আছে, এই যে গ্যাপ জাংশন আছে, এই গ্যাপ জাংশনের পরিমাণটা বৃদ্ধি করে। ঠিক আছে? তাহলে গ্যাপ জাংশন বাড়লে অবশ্যই সেটা কি করবে? কন্ট্রাক্টিলিটি ফাস্ট এবং হচ্ছে শক্তিশালী কন্ট্রাকশন তৈরিতে হেল্প করবে। পাশাপাশি মাস যেতে থাকে, সময় যেতে থাকে, ইউটেরাসটা কি করে? ইউটেরাসটাতে তত বেশি তত বেশি কি করে? বাচ্চার শরীর থেকে মানে ধাক্কা বা চাপ এরকম লাগে। ঠিক আছে? তাহলে ইউটেরাসটা যত বেশি ডিস্টেনশন হয়, ডিস্টেনশন হলে কি হয়? অক্সিটোসিন রিসেপ্টর এর পরিমাণ অক্সিটোসিন রিসেপ্টরের পরিমাণ বেড়ে যায়। কি হয়? অক্সিটোসিন রিসেপ্টরের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আবার দেখা যায় কি যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা যখন বেড়ে যায়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের রেশিও, তখন দেখা যায় কি ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বেশি বেশি হয়, যেটা ইউটেরাসের কন্ট্রাকশনে হেল্প করে। ঠিক আছে? পাশাপাশি ফিটাস এর বডি থেকে কিছু পরিমাণ অক্সিটোসিন চলে আসতে পারে। ফিটাসের বডি থেকে কি আসতে পারে? অক্সিটোসিন আসতে পারে। ঠিক আছে? যেটা হচ্ছে কি করে? প্রেস করতে পারে। এবং ফিটাস থেকে কর্টিসল, যে কর্টিসল আছে, এই কর্টিসল ইউটেরাসকে স্টিমুলেট করতে পারে। ঠিক আছে? তাহলে এই সকল ঘটনার কারণে কি হবে? ইউটেরাস ইউটেরাস এর কন্ট্রাক্টিলিটি বাড়বে। ঠিক আছে? তাহলে ইউটেরাসের কন্ট্রাক্টিলিটি বাড়লে ইউটেরাস থেকে কি করবে? তো এটা হচ্ছে ধরি যদি ইউটেরাস হয়, ইউটেরাসে এখানে যদি বাচ্চাটা থাকে, তাহলে ইউটেরাসের কন্ট্রাক্টিলিটি বাড়লে এটা নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে এটা আলটিমেটলি এখানে এসে সার্ভিক্সকে টাচ করবে। তো সার্ভিক্সকে যখন টাচ করবে, সার্ভিক্স কি স্ট্রেচ হবে। স্ট্রেচ হলে, যখন স্ট্রেচ হবে তখন কি করবে? সার্ভিক্সটা কিছুটা ডায়ালেট করবে। ঠিক আছে? সার্ভিক্স ডায়ালেট করবে। পাশাপাশি এখানে যে রিসেপ্টরগুলো স্টিমুলেট হয়ে এগুলা কিসে যাবে? এগুলা ব্রেইনে গিয়ে সেখান থেকে কি করবে? আমাদের যে হাইপোথ্যালামাস এরিয়া আছে সেখান থেকে অক্সিটোসিন রিলিজ করতে হেল্প করবে। ঠিক আছে? তাহলে এগুলো ব্রেনে গিয়ে সেখান থেকে অক্সিটোসিন রিলিজ করতে হেল্প করবে। এই অক্সিটোসিন আবার ইউটেরাসের বডি এবং ফান্ডাসে গিয়ে প্রেস করবে। ঠিক আছে? তাহলে পরবর্তীতে আবার বাচ্চাটা নিচের দিকে আসবে, সার্ভিক্স আবার ডাইলেট হবে। ঠিক আছে? তাহলে এই প্রসেসগুলো চলতে থাকবে। তাহলে এই যে সার্ভিক্সের ডাইলেশন, এটাকে বলা হয় ফার্স্ট স্টেজ লেবর। ফার্স্ট স্টেজ লেবর। ঠিক আছে? তো এক সময় দেখা যাবে কি সার্ভিক্সটা ডাইলেট হতে হতে এবং ইউটেরাস কন্ট্রাকশন হতে হতে একটা নির্দিষ্ট এমন পর্যায়ে চলে যাবে যে তখন কি হবে? এই যে এখান থেকে যে সেন্সটা যাইতেছিল, এই সেন্সটা ব্রেইনে যাওয়ার পাশাপাশি, মানে ব্রেন থেকে আসার পাশাপাশি অক্সিটোসিন তো রিলিজ করবেই, পাশাপাশি সেটা কি করতেছে? অ্যাবডোমিনাল মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতেছে। তাহলে এখন কি হবে?
অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাকশন পাশাপাশি অক্সিটোসিন, তাহলে উপর থেকে প্রেশার আসতেছে অক্সিটোসিনের কারণে, এক্সট্রা প্রেশার অ্যাড হইতেছে অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাকশনের কারণে, যেটা প্রোপিলিং ফোর্স তৈরি করতেছে। এবং এই বেশি প্রোপিলিং ফোর্সের কারণে আলটিমেটলি কি হবে, এই বেশি প্রোপিলিং ফোর্সের কারণে আলটিমেটলি বাচ্চা জন্ম নিয়ে নিবে। ঠিক আছে, এই যে ফাইনাল কন্ট্রাকশন যেটার কারণে কি হইতেছে, পার্চুরেশন হইতেছে বা বাচ্চা জন্ম নিতেছে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় হচ্ছে লেবর কন্ট্রাকশন। ঠিক আছে, লেবর কন্ট্রাকশন। আর এই যে অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট করতেছে প্লাস ইউটেরাস কন্ট্রাক্ট করতেছে, ঠিক আছে, তো এই অবস্থা এটাকে বলা হইতেছে সেকেন্ড স্টেজ লেবর, সেকেন্ড স্টেজ লেবর। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এগুলো বুঝতে প্রবলেম হয় নাই। এখন কারো যদি কোনো বাচ্চার যদি এমন হয় যে বাচ্চার বয়স ঠিক মতো হয় নাই কিন্তু ইউটেরাসের কন্ট্রাক্টিলিটির কারণে বাচ্চা জন্ম নেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যেতেছে, তখন কি করা লাগবে, তখন আমাদের অবশ্যই একটা ড্রাগ দিতে হবে, সেটা হচ্ছে কি 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন, 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন। দেখাই যেতেছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন কি করে, প্রোজেস্টেরন হচ্ছে ফার্স্ট অফ অল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমায়, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমাইলে কি হবে, ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি কন্ট্রাক্টিলিটি কমে যাবে। ঠিক আছে, আবার এটা কি করে, এটা হচ্ছে অক্সিটোসিন রিসেপ্টরের অ্যাকশনটাকে কমাই দিতে পারে, যার কারণে একই কথা ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি কমে যাবে। আবার এটা কি করে, এই যে ইস্ট্রোজেন যে গ্যাপ জাংশন ফর্মেশন করতেছিল, এই গ্যাপ জাংশনের ফর্মেশনে ইনহিবিট করে। ঠিক আছে, তাহলে গ্যাপ জাংশন ফর্মেশন ইনহিবিট করলে এটা আলটিমেটলি কী করবে, ইউটেরাসের কন্ট্রাক্টিলিটিটা কমাই দিবে, যার কারণে প্রিম্যাচিউর বাচ্চা জন্ম নেওয়ার চান্স অনেক কমে যাবে। বোঝা গেছে, মানে ইউটেরাসটা এই প্রিম্যাচিউর বেবি অবস্থায় অনেক বেশি কন্ট্রাক্ট করবে না। আমরা এখন চলে যাই আমাদের পেজে, আমরা দেখতে চাইতেছি সেটা। ঠিক আছে, ওকে, তাহলে এই যে প্রথম দিকে কি হইতেছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের রেশিও বেড়ে যাইতেছে, ইউটেরাসের ডিসটেনশনের কারণে অক্সিটোসিন রিসেপ্টর বাড়তেছে, তারপরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়ার কারণে গ্যাপ জাংশনের পরিমাণটা বেড়ে যাইতেছে ফিটাস থেকে, এবং হচ্ছে কোথায়, এই ইস্ট্রোজেনের কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বাড়তেছে, এই সবগুলা কি করতেছে, ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি বাড়াইতেছে। পাশাপাশি ফিটাস থেকে আসতেছে অক্সিটোসিন, কর্টিসল, যেগুলোও ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি বাড়াতে হেল্প করতেছে, যেটা সার্ভিক্সকে কি করতেছে, স্ট্রেচ করতেছে। ঠিক আছে, স্ট্রেচ করলে সার্ভিক্স ডাইলেটেড হবে। ঠিক আছে, ডাইলেটেড হবে, এবং এখানে যে রিসেপ্টরগুলো আছে, রিসেপ্টরগুলো সেন্স ক্যারি করে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তীতে অক্সিটোসিন রিলিজ হবে, আবার সেমভাবে কন্ট্রাকশন করবে। তো এক সময় যখন কন্ট্রাকশনের মাত্রাটা অনেক বেশি হবে, তখন কি এই মোটর ইম্পালসটা সেটা কোথায় চলে আসবে, অ্যাবডোমিনাল মাসেলও আসবে, অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট করবে এবং প্রোপেলিং ফোর্সটা অনেক বেশি হবে, যার কারণে বেবি বার্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো ক্লিনিক্যাল আমরা তো এটা নিয়ে কথাই বলছি, এখানে একটা কথা দেয়া হয় নাই, প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণটা দেওয়া হয় নাই। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে কমাবে। ওকে, এখন হচ্ছে প্লাসেন্টার ডেলিভারি নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার 10 থেকে 45 মিনিটের মধ্যেই দেখা যাবে কি ইউটেরাস কন্ট্রাক্ট করতেছে। ঠিক আছে, 10 থেকে 45 মিনিটের মধ্যে ইউটেরাস কন্ট্রাক্ট করতেছে, ইউটেরাস কন্ট্রাক্ট করলে কি হবে, প্লাসেন্টা তার ইমপ্লান্টেশন সাইট হতে আলাদা হয়ে যাইতেছে, এবং ইউটেরাসের কন্ট্রাকশনের কারণে ইউটেরাসের ভেতরে মানে প্লাসেন্টার ভেতর সহ যে ব্লাড ভেসেলগুলো ছিল সেগুলোও কনস্ট্রিক্ট করতেছে, তার কারণে ব্লাড সাপ্লাই কমে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা, আবার এই যে সেপারেশন, প্লাসেন্টাল সেপারেশনের কারণে কি হইতেছে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হইতেছে, যেগুলো ভেসেলকে কনস্ট্রিক্ট করতেছে, তাহলে আলটিমেটলি ব্লাড সাপ্লাই কমে যাইতেছে। ব্লাড সাপ্লাই কমে গেলে সেখানে কিছুটা হাইপোক্সিয়া এবং দেন হচ্ছে নেক্রোসিস হতে পারে, যেটা কি করতে পারে, যেটা হচ্ছে পরবর্তীতে প্লাসেন্টা ব্লাডের সাথে বের হয়ে চলে আসতে পারে। তো এই অবস্থায় দেখা যাবে কি যে গোনাডোট্রপিন এবং ওভারিয়ান বিভিন্ন হরমোন বের হতে পারতেছে না। ঠিক আছে, যার কারণে কি হবে, এই হরমোনের অভাবে প্লাসেন্টার যে সাইজ, যে এরিয়াটা ছিল এন্ডোমেট্রিয়ামের সাথে, সেটা অটোলাইজ হয়ে যাবে, অটোলাইজ হয়ে গেলে ভ্যাজাইনাল ডিসচার্জ পাওয়া যাবে। এই ডিসচার্জ ফার্স্টের দিকে দেখা যাবে কি ব্লাডি, এবং পরে দেখা যাবে সেরাস। ঠিক আছে, এটাকে বলা হয় লোকিয়া। কি বলা হয়, লোকিয়া বা লুচিয়া বলতে পারে কেউ কেউ। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে হচ্ছে রি এপিথেলিয়ালাইজেশন হবে। ঠিক আছে, আচ্ছা, ল্যাকটেশন, আমরা এখন একটু ল্যাকটেশন সম্বন্ধে জানব। তো বাচ্চা যখন জন্ম নেয় তখন মায়ের ব্লাডে কি হয়, মায়ের ব্লাডে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রাটা কমে যায়। তো যখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রাটা কমে যায়, তখন সেটা পিটুইটারিতে গিয়ে কি করে, পিটুইটারি থেকে প্রোল্যাকটিন হরমোন বেরোতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, তো এই প্রোল্যাকটিন কি করে, দুগ্ধ তৈরিতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, এখন শুধু প্রোল্যাকটিনই না, পাশাপাশি প্যারাথাইরয়েড হরমোন, ইনসুলিন, গ্রোথ হরমোন,
ঠিক আছে, কর্টিসল বা বিভিন্ন ধরনের কর্টিকয়েড, ঠিক আছে, বিভিন্ন ধরনের কর্টিকয়েড এরা কি করতে পারে, এরা এই কাজে হেল্প করতে পারে। কিভাবে? যেমন প্যারাথাইরয়েড হরমোন ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, যেই ক্যালসিয়াম মিল্কে পরবর্তীতে ইজেকশন হতে পারে। ঠিক আছে, ইনসুলিন কি করে, সেলের ভিতর গ্লুকোজ বাড়ায়। ঠিক আছে, গ্রোথ হরমোন কি করে, সেলের ভিতরে অ্যামাইনো অ্যাসিড বাড়ায়। তারপরে কর্টিকয়েড ব্লাডে ইনক্রিজ অ্যামাউন্টের অ্যামাইনো অ্যাসিড, তারপরে হচ্ছে গ্লুকোজ এদের সাপ্লাই দিতে হেল্প করে, যেগুলো পরবর্তীতে ইনসুলিন এবং গ্রোথ হরমোনের মাধ্যমে আবার সেলের ভিতরে প্রবেশ করে যাবে। ঠিক আছে, তো এইভাবে এরা কি করতেছে, আলটিমেটলি দুগ্ধে ক্যালসিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, সাথে বিভিন্ন ধরনের আরও সাবস্টেন্স, ফ্যাট এদের সাপ্লাই দিতেছে। ঠিক আছে, তো এই হরমোনগুলো এভাবে দুগ্ধ তৈরিতে হেল্প করতেছে। ঠিক আছে, ওকে। তো দেখা যায় কি যে বাচ্চা জন্ম নেওয়ার আগে এবং কিছুক্ষণ পর পর্যন্ত যে ফ্লুইডটা বের হয় মায়ের ব্রেস্ট থেকে, সেটাকে বলা হয় কলোস্ট্রাম। কি বলা হয়, কলোস্ট্রাম। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, ঠিক আছে, এই যে প্রসেসটা, ক্যালসিয়াম, প্যারাথাইরয়েড হরমোনের জন্য ক্যালসিয়াম বাড়তেছে, ইনসুলিনের জন্য গ্লুকোজ আপটেক বাড়তেছে, গ্রোথ হরমোনের জন্য অ্যামাইনো অ্যাসিড বাড়তেছে, কর্টিসল, ঠিক আছে, কি করতেছে, ব্লাড গ্লুকোজ, তারপর ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াইতেছে, যেটা আলটিমেটলি দুগ্ধের মধ্যে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যখন বাচ্চা হচ্ছে সাকলিং করে বা মা যখন বাচ্চার কান্না শুনতে পায়, তখন সেটা কি করে, হাইপোথ্যালামাসের যে আর্কুয়েট নিউক্লিয়াস থাকে, আর্কুয়েট নিউক্লিয়াসে গিয়ে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোনকে বের হতে দেয় না। ঠিক আছে, প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোনকে বের হতে দেয় না, তাই প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন নাই। ঠিক আছে, যেহেতু ইনহিবিটরি হরমোন নাই, সেহেতু কি হয়, প্রোল্যাকটিন সার্জ হয় তখন। ঠিক আছে, আচ্ছা, পাশাপাশি সেম সিগন্যালটা কি করে, অক্সিটোসিন রিলিজে হেল্প করে। তাহলে অক্সিটোসিন রিলিজ হলো, পাশাপাশি প্রোল্যাকটিন রিলিজ হলো। এই প্রোল্যাকটিন, এই যে মিল্ক তৈরি করার যে সেলগুলা, এই প্রোল্যাকটিন আসার কারণে সেল থেকে মিল্ক তৈরি হয়। আর এই যে মায়োএপিথেলিয়াল সেল, এই মায়োএপিথেলিয়াল সেলে অক্সিটোসিন এসে এখানে চাপ দেয়, যার কারণে 10 থেকে 20 মিলিমিটার মার্কারি প্রেশার তৈরি হতে পারে, এবং এই প্রেশার নিয়ে কি করে, মিল্কটা বাইরের দিকে ফ্লো হওয়া শুরু করে, যেটাকে বলা হইতেছে মিল্ক ইজেকশন রিফ্লেক্স বা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। ঠিক আছে, প্রতিদিন প্রায় 1.5 লিটার মতো দুগ্ধ তৈরি হতে পারে, যেখানে 50 গ্রাম ফ্যাট থাকতে পারে, 100 গ্রাম গ্লুকোজ থাকতে পারে, 2 থেকে 3 গ্রাম ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে, এবং অ্যান্টিবডি থাকতে পারে। তার মধ্যে স্পেশাল হিসেবে মনে রাখতে হবে যে ইকোলাইয়ের অ্যান্টিবডি থাকে। এই ইকোলাইটা বাচ্চার শরীরে লিথাল ডায়রিয়া তৈরি করতে পারতো। ঠিক আছে, তাছাড়া নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলোও থাকতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পার্চুরেশন কাকে বলে, পার্চুরেশন কিভাবে হয়, ঠিক আছে, মেকানিজম, তারপরে হচ্ছে মিল্ক লেট ডাউন রিফ্লেক্সটা কি, ঠিক আছে, মিল্ক ইজেকশন কাকে বলে, ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট। আশা করতেছি আজকের ক্লাস যদি ঠিকমতো করতে পারেন, আপনাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন আমাদের সাথেই থাকতে, লার্ন ফিজিওলজি নিজিওর সাথেই থাকতে, মেডিকোপিয়ার সাথেই থাকতে। ঠিক আছে, আমরা ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো যদি কিছু করতে পারি সেটা করার। ঠিক আছে, আর সবসময় সততা বজায় রেখে কাজ করবেন, তাহলে মানুষের মতো মানুষ হতে পারবেন। আজকে এতটুকুই থাক, পরবর্তী কোনো এক ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।